আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বরাবরের মতো আমরা ধারাবাহিক লাইভ ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমাদের মূলত সাধারণ জ্ঞানের যে বাংলাদেশ বিষয়াবলী পর্ব আসে, সেই বাংলাদেশ বিষয়াবলী থেকে মুক্তিযুদ্ধের উপরে আমাদের আজকে আগে একটা ক্লাস হয়েছিল। আজকে আমরা মূলত মুক্তিযুদ্ধের উপরে যে সেকেন্ড ক্লাসটা, সেই সেকেন্ড ক্লাসটা, এবং এটাই আজ মুক্তিযুদ্ধের উপরে শেষ ক্লাস। তো এই ক্লাসটা আপনাদের জন্য প্রথম পর্বের থেকে এই ক্লাসটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা আপনাদের জন্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, আপনাদের জন্য আসলে অনেক উপকার হবে, এবং এটা যে কোনো কিছুর জন্য আপনার এটা লাগবে। আমি অ্যাজ এ মানুষ, বাংলাদেশের অ্যাজ এ মানুষ হিসাবে আপনার এটা জানা দরকার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্টসে আপনাকে জানাবেন তো। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা এটা একটু শেয়ার করে দেন। ওকে, বিপাশা সাহা ক্লিয়ার, নূর হুমায়রা শেয়ার ডান, প্রজাপতির জন্য স্যার কেমন আছেন? জি ভালো আছি। জেসমিন সুলতানা জেরিন, ওয়ালাইকুম আসসালাম। মোহাব্বত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার। ওকে, সব কিছু ওকে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই শেয়ার করে দেন, আমরা সবাই একসাথে ক্লাসটা জয়েন করে ফেলি। ওকে, ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, ঠিক আছে। অল ক্লিয়ার, ঠিক আছে। আমাদের মাঝে ইতিমধ্যে আমরা দেখতেছি অনেকে চাঁদের পরি, প্রিয়ঙ্কা রাজ, আরাবিয়া আসাফ, প্রজাপতির ডানা, বিপাশা সাহা, মাহবুব, রিক্তা পারবিন, মারজানা, এবং আমাদের বাচ্চু মিয়া ভাই, জাকরিয়া সরকার জয় ভাই, ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার ভাই আছে, জেসমিন সুলতানা জেরিন ভাই আছে, মোহাম্মদ আলী, থ্যাংক ইউ। তাপস চন্দ্র, হ্যাঁ, আমিও টেনশনে পড়ে গেছিলাম যে কি হলো, কেন হচ্ছিল না। আচ্ছা, জান্নাতুল মাওয়া, সুমন ইসলাম, আরিয়ান আরাফ, সজীব হোসেন, তাজাম্মুল হোসেন, সকল পরিচিত মুখকে আমরা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে আপনাদের এই নামগুলো যখন আমি দেখি, আমার কাছে আসলেই খুব ভালো লাগে। মেঘলা আকাশ, আচ্ছা। তো আচ্ছা, আপনারা আজকে একটু খাতা কলম নেবেন। বই অনেকের কাছেই আছে, কিন্তু সেটা কতজনে পড়া হয় বলেন? এই মুক্তিযুদ্ধ আমরা জন্মের কি বলে, আমাদের জন্ম হওয়ার পর থেকে দাদার কাছে, নানার কাছে, মামার কাছে, ফুয়ার কাছে গল্প অনেক কিন্তু শুনে আসছি। তো এই মুক্তিযুদ্ধ কিন্তু নতুন কোনো ব্যাপার না। কেউ যদি মনে করেন স্যার এখানে নতুন কিছু, স্যার আকরাম আমার ভাতিজা, তাকে উইশ করেন। আপনার ভাতিজার কি আজকে জন্মদিন? আপনার ভাতিজার যদি আজকে জন্মদিন হয়ে থাকে তাহলে অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, চলুন আমরা শুরু করে দেই। আমাদের আপনারা যদি মুক্তিযুদ্ধের প্রথম পর্বের ক্লাসটা করে থাকেন, তাহারা কিন্তু, আচ্ছা, বিপাশা শারিংকে থ্যাংক ইউ। আমি বলেছিলাম যে আপনারা যে যারা মুক্তিযুদ্ধের ভিতরে, নীলোফা আক্তার, জি আপনাকে আমি চিনি, এখানে যারা সবাইকে আমি চিনি, একজনও আমি নতুন করে দেখতে পেলাম না। তো সবাই শেয়ার করেন। জয় রথের বাজার, জি আপনি আমার নাম্বারে যোগাযোগ করবেন। বলছিলাম, যারা আমার
মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রথম পর্বের ক্লাসটা করেছেন তারা মূলত ধারাবাহিকতাটা বুঝতে পারবেন। যারা প্রথম ক্লাসটা করেননি তারা আমার প্রাইস থেকে রেকর্ড করা ক্লাসটা আছে সেই ক্লাসটা করে নেবেন। আয়েশা আমিন কমেন্টস পড়ে দিয়েছি। চলুন আমরা খাতা নেবেন, সবাই খাতা নেবেন। সাদিয়া আক্তার, আমি সবাইকে চিনি, পলিদের সবাইকে আমি চিনি। আমি তো বলছি এখানে যারা আছে আমি সবাইকে চিনি, সবাইকে। ও আচ্ছা, বাচ্চু মিয়া ভাই আপনার ভাতিজা এখানে জয়েন করেছে। আপনার ভাতিজাকে অনেক অনেক শুভকামনা এবং সুস্বাগতম। মেঘলা আকাশ, আপনি পুরাতন। জি জান্নাতুল মামা ভালো আছি। জামাল রাজ স্যার কি হয়েছিল আপনার গো? ও গো আমার কি হয়েছিল আমি নিজেও জানি না গো। সুলতানা রাজি ওয়ালাইকুম আসসালাম। লিজা হোসেন, আপনি নতুন? আচ্ছা আচ্ছা। ওকে, খাতা কলম নিয়ে আমরা সবাই রেডি। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন করে বলার আসলে কিছুই নেই। আমরা কম বেশি সবাই এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি, তাই না? তো এটা নিয়ে আমি নতুন কিছু বলতে যাব না, এটা আপনারা সবাই জানেন। তবে এখন হচ্ছে আহ, কবি ফয়েজ আপনি নতুন? আচ্ছা আচ্ছা, কাকুলি ঠিক আছে স্যার, রেডি। ওকে, আমরা সবাই রেডি। আমরা যুদ্ধের জন্য রেডি নাকি যুদ্ধ নিয়ে পড়াশোনা করার জন্য রেডি? স্যার আমি অনেক দিন পর আবার জয়েন হয়েছেন। ওকে স্যার, জি পোকার দাগটা কি ভাইরাল? হ্যাঁ, জিজি পোকার দাগটা দাগটা ভাইরাল, জি। না হ্যাঁ, সজীব সবাইকে চিনি। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা কিন্তু সবাই কম বেশি জানি, এটা দিয়ে আমাদের নতুন করে জানানোর বা শেখানোর কিছু নাই। হ্যাঁ, আমাদের কলম আর খাতার অস্ত্র নিয়ে আমরা কিন্তু এক প্রকারের রেডি। আমাদের তিনটা অভিযান সম্পর্কে জানতে হবে, তিনটা অপারেশন সম্পর্কে আমাদের জানতে হবে। বলছিলাম আমাদের তিনটা অভিযান সম্পর্কে বা অপারেশন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, এই যে আমার ক্লাসটার মূল লক্ষ্যই হচ্ছে আপনাদের যেন পড়ার জন্য আমি আর কই হারিয়ে যাচ্ছি। বলছিলাম আপনাদের যেন পড়ার যে একটা মন মানসিকতা তৈরি হয়, যে বইতে তো অনেক কিছু আছে কিন্তু আপনি কতদিন পড়ছেন? পড়েন নাই, তাই না? তো বইতে থাকলেই হবে না। কেউ যদি বলেন স্যার এগুলো তো বইতে আছে, হ্যাঁ সবই তো বইতে আছে, কোনটা বইতে নাই? পৃথিবীতে এমন কিছু আছে যেটা বইতে নাই বলেন তো? জামাল রাজ ভাই শীট পেয়ে গেছেন? ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি অনেকক্ষণ ওয়েটিংয়ে রেখেছি। আপনার মতো এত লেট মনে হয় কাউকে করাই নেয়। মানে শুধু আপনি না, আপনাদের এই সময় যাদের সিটের ডেলিভারি ছিল, যাদের সিটের অর্ডার ছিল, তাদের একটু লেট হয়েছে। শুধু এটা আমার দোষে না, যে সিটটা সাপ্লাই দেয় বা রেডি করে তার দোষে। সব দোষ তার, আমার কোনো দোষ নাই ভাই। আমি নিরীহ মানুষ। আচ্ছা, যদি মারা যায় তাহলে একবারই মারা যাবো। হারাইতে গেলে কে আস্তে আস্তে হারায় বলেন তো? হারাইলে তো একবারই হারায়। আচ্ছা, আমাদের তিনটা অপারেশন সম্পর্কে জানতে হবে: অপারেশন সার্চ লাইট, অপারেশন জ্যাকপট, অপারেশন ক্লোজ ডোর। আচ্ছা, এই তিনটা অপারেশন সম্পর্কে আমাদের জানতে হবে। এখন আপনারা নিশ্চয়ই গত ক্লাসে অনেকেই এই অপারেশন সম্পর্কে মোটামুটি জেনেছেন। এখন কে বলতে পারেন অপারেশন সার্চ লাইট কি, অপারেশন জ্যাকপট কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। অপারেশন সার্চ লাইট, আপনারা যাদের খাতা কলম নিছেন তারা একটু লিখবেন যে অপারেশন সার্চ লাইট কি। নিরীহ বাঙালি জনগোষ্ঠীর উপর পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে 25শে মার্চ কাল রাত্রিতে সামরিক যে কি বলে আগ্রাসন বা হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট। আপনারা যারা লিখবেন তাদের জন্য আমি একটু আবার বলছি যে নিরীহ বাঙালির উপর 25শে মার্চ 1971 সালে পাকিস্তানির যে হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তো এই হত্যাযজ্ঞর জন্য একটা পূর্ব পরিকল্পনা ছিল।
এই পূর্ব পরিকল্পনা বা একটা অপারেশনের নাম দিয়েছিল, সেই অপারেশনের নামই হচ্ছে অপারেশন সার্চলাইট। তো আশা করি আপনারা অপারেশন সার্চলাইট সম্পর্কে জেনে গিয়েছেন। আচ্ছা, এরপরে আমাদের ছিল অপারেশন, কাল রাত্রে আক্রমণে। গত দিনের গণিত ক্লাসটা পাচ্ছি না, ওই ক্লাসটা কিভাবে পাবো? ক্লাসটা আছে, আপনি একটু খুঁজতে হবে, একটু উপর নিচে খুঁজে দেখবেন। এরপর আন্ডারলাইন করবেন আপনারা খাতায় অপারেশন জ্যাকপট। এরপর খাতায় আন্ডারলাইন করবেন অপারেশন জ্যাকপট। আর এইমাত্র যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটা মানবিক আবেদন, এটা হচ্ছে আপনার কি বলে, আপনার অন্য একটা ভাই যাতে এই ক্লাসটা করতে পারে সম্পূর্ণ ফ্রিতে, এটা আপনাদের কি বলে নৈতিক একটা দায়িত্ব। এই কাজটা আপনারা করবেন, ক্লাসটাকে শেয়ার করে দেবেন, আপনার আর দুই একটা ভাই যেন এই ক্লাসটা করতে পারে, সেই জন্য ভাই বা বোন যারাই আছে না কেন। এরপর অপারেশন জ্যাকপট, সামরিক, তাজাম্মুল হোসেন বলছে সামরিক হবে, সামরিক অভিযানের সাংঘাতিক না, হবে সাংকেতিক, নাম অপারেশন সার্চলাইট। আচ্ছা, অপারেশন জ্যাকপট কি? আমরা কিন্তু আজকে অনেক তথ্য নিব। যারা এখন ক্লাসে জয়েন করেছেন আজকে নিশ্চয়ই আপনাদের রিকোয়েস্ট, কেউ লিভ নেবেন না, আপনার বইতে যদিও এগুলো আছে, কিন্তু আপনি কিন্তু এটা পড়েন না। আপনার বইতে আছে ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু এটা পড়েন না। সুতরাং আপনি এখান থেকে আপনার পড়াও হয়ে যাবে, এবং নতুন কোনো তথ্য যদি আপনার অজানা থেকে থাকে সেটা আপনি কালেক্ট করে নেবেন। আর সবগুলো তথ্য যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার অবশ্যই একবার লেখা 5 বার পড়ার সমান। এই হলো আমার বাতিজা আকরাম। ওকে, আপনার বাতিজাকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য, বাচ্চু ভাই। আচ্ছা, অপারেশন জ্যাকপট হচ্ছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি নৌ শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান। আচ্ছা, স্লো বলতেছি। অপারেশন জ্যাকপট হচ্ছে পাকিস্তানির নৌ শক্তিকে, মানে নৌবাহিনীর একটা জাহাজকে ধ্বংস করার জন্য একটা অপারেশন করেছিল, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট হচ্ছে আপনার 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর উপরে কি বলে নৌবাহিনীর যে নৌ ঘাঁটি ছিল, সেই নৌ ঘাঁটির উপরে একটা আক্রমণ চালাইছিল মুক্তিবাহিনী। সেই আক্রমণটার নাম দেওয়া ছিল অপারেশন জ্যাকপট। এরপর আসি আমরা অপারেশন ক্লোজ ডোরে। অপারেশন ক্লোজ ডোর হচ্ছে যুদ্ধের শেষে, ইন্টার পাস করেছে আপনার বাচ্চু ভাই, আপনার বাতিজা আকরামের জন্য এই ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ। সে যদি যে কোনো ভর্তি পরীক্ষায় বা যে কোনো কম্পিটিশনে যদি যুক্ত হয় তাহলে তার জন্য এটা কিন্তু জানা খুবই জরুরি। অপারেশন ক্লোজ ডোর মূলত হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের পর সকল যে অস্ত্র, এই যে যতগুলো অস্ত্র মানুষের কাছে রয়েছে না, ওই অস্ত্রগুলো তো অবৈধ, তাই না? এই অস্ত্রগুলো তো বৈধ না। এই অস্ত্রগুলোর কোনো লাইসেন্স আছে? কোনো লাইসেন্স না। এগুলো তো যুদ্ধের জন্য দেওয়া হয়েছিল। এই যে যত অস্ত্র দেওয়া ছিল, সকল অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জন্য, কার কাছে কত অস্ত্র আছে এগুলো সব কালেক্ট করার জন্য মূলত অপারেশন ক্লোজ ডোর পরিচালনা করা হয়। তাহলে অপারেশন ক্লোজ ডোর হচ্ছে যুদ্ধের শেষে অস্ত্র সংগ্রহের জন্য এই যে অভিযান চালানো হয়, সেটাই হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। এখানে মূলত অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। আশা করি লেখা হয়েছে, লেখা হলে জানাবেন। আতিক বিন শাহিদ কুমিল্লা থেকে দেখছেন, শুধু দেখলে হবে না, লিখতে হবে। শরীফ খান, আপনার মাস্টার এক্সামের জন্য রেগুলার দেখতে পারছেন না, কোনো সমস্যা নেই, আপনার যখন সময় হয় তখন আপনি দেখে নেবেন। আচ্ছা, অপারেশন যা কি বলে ক্লোজ ডোরের পর আমরা আসি যৌথ বাহিনী। আচ্ছা, এটা আপনারা মনে রাখেন, হ্যাঁ। তাসনুবা নওরিন, আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা কিন্তু স্ক্রিনে থেকে এখন যেগুলো বলবো স্ক্রিনে লেখা আছে, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন, হ্যাঁ। স্ক্রিন থেকে দেখে দেখে তাড়াতাড়ি লিখে নেবেন। আর আপনারা আপনাদের মোবাইলটাকে একটু রোটেট করে নেবেন। আপনাদের মোবাইলটাকে যদি একটু রোটেট করে নেন তাহলে কিন্তু আপনারা পুরো স্ক্রিনে একদম বড় করে স্ক্রিনে দেখতে পারবেন, আপনারা যদি রোটেট করে নেন।
দেখেন এখন আপনি দেখতে পাচ্ছেন শুধু এভাবে, কিন্তু আপনি যদি রোটেট করে নেন তাহলে কিন্তু এটা পুরো ভিডিওটা আপনি এভাবে ডিসপ্লে দেখতে পারবেন যদি রোটেট করে নেন। তো আপনার ফোনটাকে আপনি এখনই যদি এভাবে থাকে তাহলে রোটেট করে নেবেন, এভাবে রোটেট করে নিলেই পুরো জিনিসটা আপনি একদম পুরো ডিসপ্লেতে দেখতে পারবেন। অটো রোটেশন অন করে রোটেট করে নেবেন, তাহলে পুরো ক্লাসটা আপনারা দেখতে পারবেন। আমি বলছিলাম যৌথ বাহিনী ভোরের শিশির মাত্র জয়েন হলেন এবং সাথে সাথে মাত্র আপনার ক্লাসগুলো কি কি বার হয়। আমার ক্লাসগুলো দেলোয়ার সরকার ভাই, আপনাকে আমার পেজে স্বাগত। আমার ক্লাসগুলো প্রতি সপ্তাহে একটা রুটিন দেওয়া হয়, সেই রুটিন অনুযায়ী আমরা মূলত 3 দিন ক্লাস নিয়ে থাকি, 1 দিন পরীক্ষা নিয়ে থাকি। কুলসুম নাহার আপনি মেহেরপুর থেকে দেখেছেন। ও নীলুফা আক্তার আপনার খাতা কলম নাই, ওকে ওকে। প্রতি সপ্তাহে আমরা রুটিন দিয়ে থাকি, সেই রুটিন অনুযায়ী সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস হয়। এটা হচ্ছে জব, যে কোনো বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট জবের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা বলে রাখি, শুধু প্রাইমারির জন্য কোনো নির্দিষ্ট পড়াশোনা নাই, শুধু বিসিএসের জন্য কোনো নির্দিষ্ট পড়াশোনা নাই, মূলত পড়াশোনা একই। দেখেন এই মুক্তিযুদ্ধ, তারপর আছে বাংলাদেশের মানচিত্র, বিশ্বের মানচিত্র, এগুলো যে কোনো এক্সামের জন্য লাগবে, এগুলো যে কোনো এক্সামের জন্য লাগবে। এটা কোনো নির্দিষ্ট চাকরির জন্য পড়াশোনা না, এবং এটা একজন ব্যক্তি হিসাবে আপনার এগুলো জানা দরকার। রকি বিশ্বাস আছে রাঙামাটি থেকে। ফাতেমা বেগম ওয়ালাইকুম আসসালাম, জি আমি ভালো আছি। আচ্ছা, বলছিলাম যৌথ বাহিনী সম্পর্কে কয়েকটা কথা আমার এখানে দেওয়া ছিল, যে 21 নভেম্বর 1971 সালে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গঠিত হয় কি যৌথ বাহিনী। বিকাশ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বলেছিলাম যে 21 নভেম্বর 1971 সালে মুক্তিবাহিনী কারা? বাংলাদেশের যুবকরা মিলে যে বাহিনীটা করেছিল সেই মুক্তিবাহিনী, তারা কিন্তু নিরস্ত্র, তারা কিন্তু নিরস্ত্র ছিল, এবং তাদের সাথে যুক্ত হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। এদের সমন্বয়ে আমরা যে দলটা গঠিত হয় সেটা হচ্ছে 21 নভেম্বর। এই দলটা কবে গঠিত হয় বলেন তো? 21 নভেম্বর। আপনাদের প্রশ্ন আসতে পারে মুক্তিবাহিনী কবে গঠিত হয়? 21 নভেম্বর। এবং তারা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে 6 ডিসেম্বর 1971 সাল। এই যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971, এবং তারা কি করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক লড়াই শুরু করে 6 ডিসেম্বর 1971। ইংরেজি ক্লাস কবে হবে? রুটিন জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, খাগড়াছড়ি থেকে থাউসি মারমা দেখছেন, আপনাকে স্বাগত। আচ্ছা, এরপর ভারতের ইস্টার্ন কমান্ডারের প্রধান জেনারেল জগজিৎ সিং আরোরা ছিলেন যৌথ বাহিনীর প্রধান। আপনাকে এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে ভারতের যৌথ বাহিনীতে ভারতের কোন কমান্ডো যুক্ত হয়েছিল? তখন কিন্তু আপনাকে বলতে হবে যে ইস্টার্ন কমান্ডো। ভারতের ইস্টার্ন কমান্ডো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, এবং তাদের কমান্ডার প্রধান ছিল কে? জেনারেল জগদীশ সিং অরোরা। এই জেনারেল জগদীশ সিং অরোরা ইস্টার্ন কমান্ডারও প্রধান এবং এই যৌথ বাহিনীরও প্রধান ছিলেন। লেখা শেষ, ওকে। এখন লেখা শেষ হলে এখন এইগুলা লিখতে হবে না, এখন যে স্লাইডটা আছে এটা আপনাদের লিখতে হবে না। রকি বিশ্বাস রাঙামাটি থেকে আর দেখতেছে। দেলাওয়ার হোসেন স্যার আমি ঢাকা থেকে, আপনার ক্লাস কি কি বার হয় রুটিন দিয়ে দেওয়া হয়। এই যে আন্তর্জাতিক সহায়তা, এটা আপনারা বুঝবেন না, স্লাইডটা আপনারা দেখতে পারবেন না, আমি বলি আপনারা শুনবেন যে আমাদের কে কে আন্তর্জাতিক সহযোগিতা করেছে। এইটা আপনারা দেখতে পাবেন না, এটা দেখার দরকারও না, এটা লেখারও না, এটা জাস্ট শুনেন, একটা গল্পের মতো শুনেন। এটা শুনেন, যার জানা উচিত যে আমাদেরকে যুদ্ধের সময় কারা সহযোগিতা করেছে। সর্বপ্রথম আমাদেরকে সহায়তা করেছে গিয়ে ভারত। কে সহায়তা করেছে বলেন তো? সর্বপ্রথম আমাদেরকে সহায়তা করেছে ভারত।
আপনারা শুনবেন যে সর্বপ্রথম আমাদেরকে সহায়তা করেছে কে? ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে অনেকেই বলে থাকেন যে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা না থাকলে ইতিহাস হয়তোবা অন্যরকম হতে পারত। 1971 সালে মুক্তিযুদ্ধ, এটা শুনবেন, লেখা যাবে না, এটা শুনবেন, লেখার দরকার নাই। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের ব্যাপক সহায়তা করেছে। এটা অস্বীকার আমরা করতে পারবো না, অস্বীকার করার উপায় নাই। অনেক সহায়তা করেছে, তারা যে লক্ষ্যেই করুক না কেন, কিন্তু সহযোগিতা তো আমাদের করেছে, তাই না? বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের সময় নিজেদের দেশে আশ্রয় দেয়, মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ দেয়, মুক্তিযুদ্ধের কি বলে সেনা সহায়তা দেয়, সব ধরনের প্রত্যক্ষ সহায়তা এবং পরোক্ষ সহায়তা কিন্তু ভারত আমাদেরকে দিয়েছে। ভারতের সামরিক বাহিনী সহায়তায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তি বাহিনী পাকিস্তানের সেনাবাহিনীকে স্পষ্টভাবে পরাজিত করতে সক্ষম হয় কিন্তু বাংলাদেশ। তাহলে এখানে কিন্তু ভারতের কিন্তু অনেক সহায়তা আমাদের ছিল। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পরই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। তবে ভারতের রাজনৈতিক ভৌগোলিক মতাদর্শের কারণেই কিন্তু তারা আমাকে সহায়তা করে। ভারত কিন্তু মূলত পাকিস্তানকে হারানোর জন্য এবং তাদের ভৌগোলিক যে অবস্থান, যদি কোনো কারণে এই এলাকা থেকে পাকিস্তানকে সরাই দিতে পারে, তাহলে ভারতের একটা ভৌগোলিক অবস্থান পাকাপোক্ত হয়। তো এই যে কারণেই হোক না কেন, ভারতের এখানে অনেক স্বার্থ আছে। তো ভারতের যত স্বার্থ থাকুকই না কেন, তারা আমাদেরকে উপকার করছে, এটা আমাদের ভোলার কোনো সুযোগ নেই বা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তোবা তারা আমাদেরকে ভালোবেসে করুক বা তাদের স্বার্থের জন্য করুক, যেভাবেই করুক না কেন। এবং সর্বপ্রথম ভারত 10 দিন আগেই, আমাদের মুক্তিযুদ্ধের 10 দিন আগেই 1971 সালের 6 ডিসেম্বর তারা প্রথম স্বীকৃতি দিয়েছিল। জনাব আক্তার জুমা, ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে নোট করবেন যে বাংলাদেশের যে বিজয়ের 10 দিন আগেই 6 ডিসেম্বর ভারত আমাদেরকে কি করেছিল? স্বীকৃতি দিয়েছিল। এরপর সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সমর্থন, এগুলো লিখতে হবে না, আপনারা একটু যদি সম্ভব হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আর যদি সম্ভব না হয় স্ক্রিনশটও দেওয়ার দরকার নাই, জাস্ট শুনবেন। ভারতের পর আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় মিত্র শক্তি মানে বন্ধু, ভারতের পর আমাদের সবচেয়ে বড় বন্ধু কে ছিল? রাশিয়া ছিল, মনে রাখবেন। আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল ভারত, ভারতের পরেই ছিল আমাদের রাশিয়া। ভারতের পর আমাদের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় মিত্রশক্তি হিসাবে আবির্ভূত হয় সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভ করলে তার প্রতিপক্ষ আমেরিকা ও চীনকে হীন করা যাবে। দেখেন, এখানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াও কিন্তু তারা অন্য চিন্তা থেকে বাংলাদেশকে সহায়তা করেছে। তাদের চিন্তা ছিল কাকে? যুক্তরাষ্ট্র আর চীন যাতে দুর্বল হয়, কারণ পাকিস্তানের পক্ষে ছিল আবার যুক্তরাষ্ট্র চীন। তাহলে পাকিস্তান যদি জিতে যায়, তাহলে যুক্তরাষ্ট্র চীন এখানে জিতে গেল। তো চীনকে আর যুক্তরাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করার জন্য রাশিয়া কিন্তু আমাদেরকে সহায়তা দেয়। প্রজাপতিটা না, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত নাকি ভুটান? আনঅফিসিয়ালি দেয় ভুটান, অফিসিয়ালি ভারত। কি বুঝলেন? পরীক্ষায় অবশ্যই লিখে আসতে হবে ভারত, কিন্তু আনঅফিসিয়ালি আমরা জানি ভুটান দেয়। আনঅফিসিয়ালি আমরা জানি ভুটান দেয়, তবে অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে ভারতকে দিতে হবে। ভারত এত কিছু করলো আর স্বীকৃতিটা আমরা যদি, কারণ ভারতও 6 তারিখে দেয়, ভুটানও সম্ভবত 6 তারিখে দেয়, কিন্তু এখন পরবর্তীতে এটা আপডেট করা হয়েছে, ভুটানকে 7 তারিখে নিয়ে আসা হয়েছে। ভুটানের স্বীকৃতিটাকে 7 তারিখে নিয়ে হয়েছে, ভারতটাকে 6 তারিখে নিয়ে আসে। কিন্তু আনঅফিসিয়ালি ভুটান আগে দেয়, কিন্তু অফিসিয়ালি ভারত আগে দেয়। পরীক্ষার ক্ষেত্রে কে আগে দেয় ওইটা ডাজ নট ম্যাটার, আমাদের 1 মার্কস পেতে হবে। পরীক্ষার খাতা অবশ্যই ভারত আগে দেয়। তাহলে দেখেন, আমাদের সবচেয়ে এখানে মিত্রশক্তি ছিল ভারত, সোভিয়েত ইউনিয়ন। আর শত্রুকে ছিল বলেন তো? পাকিস্তান তো ছিলই, কিন্তু এর সাথে আরও কিন্তু শত্রু হিসেবে দাঁড়ায় শত্রু যুক্তরাষ্ট্র আর চীন। তাহলে দেখেন, যুক্তরাষ্ট্র চীন কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে রাশিয়া ভারতকে কি বলে আশ্বাস দেয় যে যদি যুক্তরাষ্ট্র আর চীন কোনো কারণে
পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যায়, তাহলে কিন্তু রাশিয়াও ভারতের সাথে একত্রিত হয়ে যাবে। ওভারঅল ভারতের আমাদের ভালো চাক আর না চাক, তারা আমাদের ভালোর জন্য যুদ্ধ করেছে বা না করেছে, কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে কি বলে কিছুটা সাহায্য পেয়েছি। তাহলে যার নুন খেয়েছি তার গুণ গেতেই হবে। হ্যাঁ, সব দেশেই সেলফিশ। সোভিয়েত ইউনিয়ন এই কারণে আমাদেরকে সহায়তা করেছে, কারণ তার বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র চীন। যে যুক্তরাষ্ট্র চীন যদি ভারতকে কি বলে পাকিস্তানকে সহায়তা করে, তাহলে রাশিয়াও ভারতকে সহায়তা করবে। এবং 25 মার্চ গণহত্যার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত, দ্বিতীয় কিন্তু সোভিয়েত ইউনিয়ন। এই যে গণহত্যার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত, দ্বিতীয় জানিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এরপর আমাদের পাশে ছিল ভুটান, নেপাল। ভুটান, নেপালও আমাদের মিত্র দেশ। আর বাংলাদেশের দ্বিতীয় মুক্ত স্বীকৃতি প্রদানকারী দেশ ছিল ভুটান, এটি একটি ক্ষুদ্র দেশ। এরপর আমাদের আরও এক বড় মিত্র শক্তি ছিল যুক্তরাজ্য। যুক্তরাজ্য আন্তর্জাতিক যে চাপটাকে এবং আন্তর্জাতিক চাপ তৈরি, পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক চাপ তৈরি করতে যা যা করা লাগছে, যুক্তরাজ্যের গণমাধ্যম আমাদের জন্য অনেক অনেক উপকার করেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম আমাদের অনেক উপকার করেছে। তো যুক্তরাজ্য আমাদের সবচেয়ে ভালো একজন মিত্র শক্তি ছিল ওই সময়। এরপর আরও ছিল আপনার জাপান, এটাও আপনার মিত্র ছিল। ইরাকও আমাদের মিত্র ছিল। এরপর আরও কিছু দেশের নাম উল্লেখ না করলেই নয়, তারা ছিল, হ্যাঁ সবাই স্বার্থ সিদ্ধির জন্যই করেছে, কিন্তু আমাদের তো পাশে তো ছিল, তাই না? তারা তো আমাদের পাশে ছিল। তাহলে মনে করেন নিরস্ত্র বাঙালি সশস্ত্র একটা কি বলে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করা কি সম্ভব? আন্তর্জাতিক চাপ প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে তাদের গণমাধ্যমে এইগুলো প্রকাশ করেছে, আমাদের যে গণহত্যাটা। এরপর এদের সাথে আমাদের আরও কিছু কিছু দেশের নাম উল্লেখ করতে হয়, যেটা ছিল যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, সমাজতান্ত্রিক কিছু দেশ ছিল। এরপর লন্ডনে জন্মগ্রহণকারী আরেকটা জিনিস, স্যার আপনার অনেক কষ্ট হইতেছে এখন পড়াইতে। না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা নোট করেন যে লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী, এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, জন হ্যারিসন। লিখবেন লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি ও দান সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 40,000 লোকের সমাগমে কে করে? লন্ডনে জন্মগ্রহণকারী একজন সঙ্গীত শিল্পী, নাম হচ্ছে জর্জ হ্যারিসন। সে কি করে? মুক্তিযুদ্ধের সমর্থন আনার জন্য, মানে বাংলাদেশের পক্ষে সমর্থন আনার জন্য এবং বিশ্বে জনমত সৃষ্টির জন্য, এবং যারা এই যুদ্ধে মানুষ যেন দান করে, যে শরণার্থী ছিল, শরণার্থীর জন্য যেন মানুষ দান করে, এই জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 40,000 লোকের সমাগমে, নিউ ইয়র্ক শহরে 40,000 লোকের সমাগমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ড ভিত্তিক গান পরিবেশ করে। তাহলে এই মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডের গান পরিবেশ করেন কে? লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন তার জন্ম কোথায়? লন্ডনে। কোথায় সে গানের কি বলে গান পরিবেশন করে? গান পরিবেশন করে হচ্ছে গিয়ে কি বলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। সেখানে কত লোকের সমাগম হয়? প্রায় 40,000। সেখানে কি পরিবেশনা করা হয়? মানবতা বিরোধী
কর্মকাণ্ড ভিত্তিক, মানবতা বিরোধী কর্মকাণ্ড ভিত্তিক গান। আচ্ছা, এখন আমরা নোট করব স্বাধীনতার সাথে জড়িত ঐতিহাসিক কিছু দিন ও তারিখ। আমাদের স্বাধীনতার সাথে জড়িত ঐতিহাসিক কিছু দিন ও তারিখ। কনসার্ট ফর বাংলাদেশ, জি। স্বাধীনতার সাথে জর্জ হ্যারিসন, জি। স্বাধীনতার সাথে জড়িত ঐতিহাসিক কিছু দিন ও তারিখ। আন্ডারলাইন করবেন, এটা লিখবেন, এটা সবাই লিখতে হবে। স্বাধীনতার সাথে জড়িত ঐতিহাসিক কিছু দিন ও তারিখ। একটু ফাস্ট লিখবেন। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং স্ক্রিনে যদি দেখতে নাও পান তারপর আপনারা লিখে নেবেন। জর্জ হ্যারিসনেরটা আবার একবার বলেন। জর্জ হ্যারিসন, তার জন্ম হচ্ছে যুক্তরাজ্যে। সে কি করে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সে একটা কনসার্ট ফর বাংলাদেশ নামে একটা গানের আয়োজন করে, যেখানে মূলত বাংলাদেশে যে মানবতা বিরোধী হত্যাকাণ্ড হচ্ছে সেটার পরিবেশনা করে, এবং এটার বিরোধী গান পরিবেশনা করে, এবং হ্যাঁ, এবং হ্যাঁ, বিখ্যাত সেতারাবাদক রবিশঙ্কর। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, চলুন। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে, কত তারিখে? 3 জানুয়ারি 1968। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968। আমরা বাংলাটা অনেকেই জানি না, যারা বাংলা না জানেন বাংলাটা লিখে নেবেন। বাংলা হচ্ছে 20 পৌষ 1374, রোজ বুধবার। 20 পৌষ 1374, রোজ বুধবার। দরকার হলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968। এটার বাংলা সাল হচ্ছে 20 পৌষ 1374, রোজ বুধবার। এরপর আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969। 22 ফেব্রুয়ারি 1969। এটার বাংলা সন হচ্ছে 10 ফাল্গুন 1735, রোজ শনিবার। সরি, 1775, রোজ শনিবার। সরি, 1375, 1375। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনের সাথে মিলিয়ে নেবেন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969। বাংলা 10 ফাল্গুন 1375, রোজ শনিবার। লেখা হলে জানাবেন, লেখা হলে জানাবেন। আপনার কমেন্টস লেখা হলে জানাবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ কত তারিখে আসে? বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ 7ই মার্চ 1971, সবাই জানি, কিন্তু বাংলাটা কি জানি? বাংলা 22 ফাল্গুন 1377 রোজ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্যার, অনেকদিন পর বৃষ্টির ফোঁটা, সরি মিষ্টি মেয়ে, অনেকদিন পর আবার ক্লাস, খুব প্রবলেম ছিল। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ কত তারিখে হয়? আমরা সবাই জানি 7ই মার্চ 1971, কিন্তু বাংলাটা কয়জনই বলেন তো? বাংলা কে কে জানি? রোজ রবিবার। 22 ফাল্গুন 1377 রোজ রবিবার। 22 ফাল্গুন 1377 রোজ রবিবার, লিখবেন সবাই। এরপর কালরাত্রি। কালরাত্রি বলা হয় 25 মার্চ 1971। 25 মার্চ 1971 ওই যে নারকীয় হত্যাযজ্ঞ চালায়, সেটাকে বলা হয় কালরাত্রি। এটার বাংলা হচ্ছে 11ই চৈত্র 1377 রোজ রবিবার। আব্দুল কায়ুম, হ্যাঁ জি আমি ভালো আছি। কামরুন্নাহার আপনি লিখেছেন, ওকে। কালরাত্র বলা হয় 25 মার্চ 1971, বাংলা 11ই চৈত্র 1377 রোজ রবিবার। এরপরে স্বাধীনতার ঘোষণা 26 মার্চ 1971, বাংলা 12ই চৈত্র 1377 রোজ শুক্রবার। অ্যাঞ্জেল পুতুল, সোহেল রানা, ওকে। মেরাজ ভাই, আপনাকে অনেক দিন পরে কি অনেক দিন পর ক্লাসে পাইনি, আজ পেলাম। ও আচ্ছা আচ্ছা, পেয়েছেন, দুটাই রবিবার। জি, ঐতিহাসিক ভাষণও ছিল রবিবার, কালরাত্রিও রবিবার। স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় শুক্রবার। ঘোষণা কে করেন এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার দরকার নেই। যে করুক না কেন, যেই ঘোষণা করুক না কেন, আপনারা লিখে আসবেন শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকার গঠন করা হয় 10ই এপ্রিল 1971। মুজিবনগর সরকার গঠন করা হয় 10ই এপ্রিল 1971। মুজিবনগর সরকার গঠন করা হয় 10 এপ্রিল 1971, বাংলা 27 চৈত্র 1377 রোজ শনিবার।
এই জন্য কি ফ্রাইডে আমাদের হলিডে? না, এরকম না। গুলশনারা ইবা বারে হয়তো বা মিস্টেক থাকতে পারে, রবিবারের পরের দিন সোমবার হয়। হ্যাঁ, বারে হয়তো বা দু একটা এখানে মিস্টেক থাকতে পারে। বারটা আপনাদের অতটা ইম্পর্টেন্টও না। সতেরোতম এক্সামে নিবন্ধন কবে হবে এটা শিওর বলা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে। আব্দুল্লাহ আল রায়হান। আচ্ছা, আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর 1971, বাংলা 1 পৌষ 1378, রোজ বৃহস্পতিবার। এই বার নিয়ে কারো কনফিউশন যদি থাকে তাহলে বারটা আপনারা একটু করবেন, ক্যালেন্ডার দেখে নেবেন, নেটে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার দেখে নেবেন আপনারা। বাংলা 1 পৌষ 1378, রোজ বৃহস্পতিবার। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972, মানে যুদ্ধের পরেও বঙ্গবন্ধু আমাদের কাছে ছিল না, বিজয়ের পরেও সে 10 জানুয়ারি আমাদের মাঝে ফিরে আসে। বাংলা 25 পৌষ 1378, রোজ সোমবার। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধে কয়টা সেক্টর ছিল বলেন তো? মুক্তিযুদ্ধে কয়টা সেক্টর ছিল কে বলতে পারেন? ইসমাইল হোসেন, আমার শীট কিভাবে পাবেন? আমার পেজে যে নাম্বার দেওয়া আছে বা আমার পেজে মেসেজ করবেন, আমার পেজে মেসেজ করলে আপনি শীট পেতে পারবেন। সাদিয়া আক্তার, জি 11টা সেক্টর, 11টা, গুড। এখন এই 11টা সেক্টর সম্পর্কে আমাদেরকে যথেষ্ট জানতে হবে 11টা সেক্টর সম্পর্কে। মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা নিতে হবে। তো সবাই খাতা নিন, এখানে ডিসপ্লেতে কিছু লেখা আছে এবং এছাড়াও আরও কিছু তথ্য আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা, 1 নম্বর সেক্টর, এটারা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন, বা লিখতে একটু ঝামেলা সময় লাগতে পারে, এত সময় তো আসলে দেয়া মুসিবত, বা এটা রেকর্ড থাকবে, পরবর্তী আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এটা মূলত এখানে আপনার যেটা হচ্ছে 1 নম্বর সেক্টরটা হচ্ছে ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও ফেনী পর্যন্ত ছিল 1 নম্বর সেক্টর। এখানে সেক্টর কমান্ডার 2 জন ছিল, মেজর জিয়াউর রহমান, এরপর হচ্ছে মেজর রফিকুল ইসলাম। এরপর লিখে রাখেন, এটা সাব সেক্টর ছিল 5টি। 1 নম্বর সেক্টরে সাব সেক্টর ছিল 5টি, এবং এই 1 নম্বর সেক্টরের সাব সেক্টর হচ্ছে 5টি, এবং এই 1 নম্বর সেক্টরের সদর দপ্তর হচ্ছে হরিণা, ত্রিপুরা, ভারত। সদর দপ্তর কোথায় বলেন তো? ভারতের ত্রিপুরা রাজ্যের হরিণায়, ভারতের ত্রিপুরা রাজ্যের হরিণায়। তো এখানে যদি বলে যে ত্রিপুরা তাহলেও হবে। প্রশ্নের উত্তর যদি থাকে যে 1 নম্বর সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল, যদি উত্তরে হরিণা থাকে হরিণা হবে, ত্রিপুরা থাকলে ত্রিপুরা হবে, ভারত থাকলে ভারত হবে। আর যদি সবগুলো একসাথে থাকে তাহলে, যদি হরিণাও থাকে, ত্রিপুরাও থাকে, ভারতও থাকে, তাহলে কিন্তু হরিণা হবে।
আচ্ছা, লিখছেন যে 1 নম্বর সেক্টরের সাব সেক্টর ছিল 5টি, আর এর সদর দপ্তর হচ্ছে হরিণা, ত্রিপুরা, ভারত। মূলত হরিণা, এই হরিণা কোথার? ত্রিপুরা। আর ত্রিপুরা কোথার? ভারতের। এরপরে আমরা আসি 2 নম্বর সেক্টর। একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা, স্ক্রিনশট। নিশ্চয়ই এটা দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে? যদি দেখা যায় তাহলে আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। 2 নম্বর সেক্টর হচ্ছে ঢাকা ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত ছিল সেক্টর 2। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিল মেজর খালেদ মোশাররফ, আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর হায়দার। এরপর লিখে রাখবেন, এটার ভিতরে কুমিল্লা, আখাউড়া, ভৈরব এরাও ছিল। এই সেক্টরের ভিতরে কুমিল্লা, আখাউড়া, ভৈরবও ছিল। আর এটার 2 নম্বর সেক্টরের সাব সেক্টর ছিল 6টি। ইসমাইল হোসেন, শীটের দাম কত বলবেন প্লিজ? জি, আমাদের এখানে আমরা যে শীটটা প্রদান করে থাকি সেই শীটটা মূলত 5টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, তো গণিত, এই 5টা সাবজেক্টের টোটাল 500 পেজের একটা শীট। এই 500 পেজের শীটের মূল্য নেওয়া হচ্ছে পিডিএফ হচ্ছে 300 টাকা, মানে মোবাইল টু মোবাইল নিয়ে দিলে। আর যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নেন, কি বলে, ফটোকপি, প্রিন্ট ফটোকপি করা, যেটা হার্ড কপি যদি নিতে চান তাহলে আপনাকে পরিশোধ করতে হবে 1000 টাকা। একটা কমপ্লিট একটা শীট। আচ্ছা, এরপর এটার সাবসেক্টর হচ্ছে 6টি। এর সদর দপ্তর হচ্ছে আপনার আগরতলার মেলাঘর, যেটা ছিল ত্রিপুরার, ভারত। আগরতলার মেলাঘর, যেটা ছিল ত্রিপুরা, ভারত। বেশিরভাগই আপনার ভারতে। 2 নম্বর সেক্টরের সাব সেক্টর হচ্ছে 6টি, আর এর সদর দপ্তর হচ্ছে আগরতলার মেলাঘর, ত্রিপুরা, ভারত। 3 নম্বর সেক্টর হচ্ছে ঢাকার কিছু অংশ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও শীটের থেকে শীটের থেকে ক্লাস নেওয়া হয়। শীটের থেকে ক্লাস নেওয়া হয়। শীটে তো মূলত মেইন জিনিসগুলো দেওয়া আছে, কিন্তু ক্লাসে আমাদের বোঝানোর স্বার্থে আরও অনেক কিছু নিতে হয়। তো শীটের উপরেও ক্লাস নেওয়া হয়, শীটের বাইরে থেকেও কিছু ক্লাস নেওয়া হয়। কামরুন্নাহার রীতি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলছিলাম যে 3 নম্বর সেক্টরে 2জন সেক্টর কমান্ডার ছিল। একজন ছিল মেজর KM শফিউল্লাহ, আর একজন ছিল মেজর AN নুরুজ্জামান। একজন ছিল আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর একজন ছিল সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই 3 নম্বর সেক্টরে 10টি সাব সেক্টর ছিল। এটারও সদর দপ্তর হচ্ছে, এটা কি লিখিত কমপ্লিট হবে? কিসে লিখিত কমপ্লিট হবে? শীটে না, শীটটা শুধু প্রিলির জন্য, লিখিতের জন্য না। এটা হচ্ছে হেজামারা, ত্রিপুরা, ভারত। এটার সদর দপ্তর হেজামারা, ত্রিপুরা, ভারত। এটা আপনারা সেক্টরগুলো আপনারা বইতে সুন্দরভাবে দেওয়া আছে, বই থেকে দেখে নেবেন। এখানে সব ক্ষেত্রে একই জিনিস। 4 নম্বর সেক্টর হচ্ছে সিলেট জেলার কিছু অংশ বিশেষ নিয়ে গঠিত ছিল 4 নম্বর সেক্টর। এখানে সেক্টর কমান্ডার ছিল মেজর সিআর দত্ত।
5 নম্বরে হচ্ছে গিয়ে আপনার সেক্টরে ছিল, 4 নম্বরে আপনার 6টা সাব সেক্টর ছিল। আর এটার আপনার সদর দপ্তর প্রথমে ছিল করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুর। প্রথম ছিল এই 4 নম্বর সেক্টরের প্রথম সদর দপ্তর ছিল করিমগঞ্জ, পরে আপনার আসামের মাসিমপুর। এরপর 5 নম্বর সেক্টরে সিলেট জেলার অংশবিশেষ, সিলেট জেলার অংশবিশেষ মানে 4-এ ছিল সিলেটের পূর্বাঞ্চল, শায়েস্তাগঞ্জ এগুলা। আর 5-এ ছিল হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল, 5-এ ছিল সিলেটের পশ্চিমাঞ্চল। জি, ঢাকাও 2 নম্বর সিলেটের অধীনে ছিল, ঢাকা 2 নম্বর সিলেটেরই অধীনে ছিল। কিন্তু 3 নম্বর সেক্টরে ঢাকার অংশ বিশেষ ছিল, 3 নম্বর সেক্টরে ঢাকার কিছু অংশ বিশেষ ছিল, কিন্তু ঢাকার বেশিরভাগই ছিল 2 নম্বর সেক্টরে। আর 4-এ সিলেটের পূর্বাঞ্চল ছিল, 5-এ সিলেটের পশ্চিমাঞ্চল ছিল। আর এই যে 4-এ হচ্ছে 6টি সাবসেক্টর, 5-এও 6টি সাবসেক্টর। এবং 4-এর সদর দপ্তর হচ্ছে আপনার করিমগঞ্জ, পরে আসামের মাসিমপুর। আর 5-এ হচ্ছে আপনার বাঁশতলা, সাতক, সুনামগঞ্জ মানে সুনামগঞ্জের সাতকের বাঁশতলা যে এরিয়া, সেই বাঁশতলা এরিয়াটাই ছিল 5 নম্বর সেক্টরের সদর দপ্তর। এরপর 6 নম্বর সেক্টর যেটা, 6 নম্বর সেক্টর যেটা, হ্যাঁ এটা বই থেকে দেখে নিলে আপনাদের জন্য বাকিটা ক্লিয়ার হবে। এটা সকল বইতে সেম, এটার কোনো পরিবর্তন নয়। অ্যাটলিস্ট প্রশ্ন আসলে কত নম্বর সেক্টর দিবে, 2 যদি শুধু 2 বলে তাহলে ঢাকা যদি বলে তাহলে শুধু 2 নম্বর সেক্টর দিবে, কারণ 3-এ ছিল ঢাকার সামান্য কিছু অংশ বিশেষ ছিল, কিন্তু বেশিরভাগই ছিল 2-এ। আচ্ছা, 6 নম্বর সেক্টরে আপনার কি ছিল, 6 নম্বর সেক্টর ছিল আপনার রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত ছিল 6 নম্বর সেক্টর। আর এই 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল উইং কমান্ডার বাসার। 4-এর সেক্টর কমান্ডার হচ্ছে মেজর সিআর দত্ত, 5-এর সেক্টর কমান্ডার হচ্ছে মেজর মীর শওকত আলী, 6-এর সেক্টর কমান্ডার হচ্ছে উইং কমান্ডার বাসার। এবং 6-এর আপনার 5টি সাবসেক্টর ছিল। 6-এর আপনার সদর দপ্তর হচ্ছে বুড়িমারি, পাটগ্রাম। 6-এর সদর দপ্তর হচ্ছে বুড়িমারি, পাটগ্রাম। 7-এ হচ্ছে আপনার সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুরের অংশ বিশেষ, পাবনা, বগুড়া এবং রংপুরের কিছু অংশ, এটা হচ্ছে আপনার 7 নম্বর সেক্টরে। আর এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিল মেজর কাজী নুরুজ্জামান। আর এটার সদর দপ্তর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের তরঙ্গপুর। এখানে আপনার 7 নম্বর সেক্টরে মূলত 3 জন সেক্টর কমান্ডার ছিল। মেজর নাজমুল, 7 নং সেক্টরে 3 জন সেক্টর কমান্ডার ছিল, মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ রব, মেজর কাজী নুরুজ্জামান। 7-এ সেক্টর কমান্ডার 3 জন ছিল, মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ রব, মেজর কাজী নুরুজ্জামান। এর সাবসেক্টর 8টি। সদর দপ্তর হচ্ছে বালুরঘাটের তরঙ্গপুর, পশ্চিমবঙ্গ, ভারত। 4-এর সাবসেক্টর 6টি, 5-এর সাবসেক্টর 6টি। 8 সেক্টর 8 হচ্ছে কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুরের কিছু অংশ ছিল সেক্টর 8-এর অন্তর্ভুক্ত। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সেক্টর 8-এর কমান্ডার ছিল মেজর আবু ওসমান চৌধুরী। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এম এ মঞ্জুর।
সেক্টর 9 খুলনার কিছু অংশ বরিশাল পটুয়াখালী নিয়ে গঠিত। সেক্টর 9 ডিসেম্বর পর্যন্ত এখানে কমান্ডার ছিল মেজর এ, ডিসেম্বরের শুরু পর্যন্ত কমান্ডার ছিল মেজর এম এ জলিল, তারপর হয় মেজর জয়নাল আবেদিন। সেক্টর 9 অতিরিক্ত একজন দায়িত্ব পায় কমান্ডারের, সে ছিল মেজর এম এ মঞ্জুর। ছয় নম্বরটা হচ্ছে রংপুর দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। সেক্টর 6 সেক্টর কমান্ডার উইং কমান্ডার বাসার, এর সদর দপ্তর বুড়িমারি পাটগ্রাম। এখানে 5টি সাবসেক্টর রয়েছে 6 নম্বর সেক্টরের জন্য। 10 নম্বর সেক্টর কোনো সেক্টর কমান্ডার ছিল না। 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এটা নৌবাহিনীর 8জন কর্মকর্তা এখানে মূলত দায়িত্ব পালন করছে, কিন্তু কেউ কমান্ডার না। তারা মূলত যেই এলাকার বা যেই সেক্টরের নদীপথে যুদ্ধ করতে যেত ওই সেক্টরের কমান্ডারের অধীনে তারা কাজ করত। মনে করেন তারা যদি 5 নম্বর সেক্টরে নদীতে যাইতো, তাহলে 5 নম্বর সেক্টরে যে সেক্টর কমান্ডাররা ছিল তাদের আন্ডারে বা তাদের কমান্ডেই তারা কাজ করত। এই কি বলে 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। এরা মূলত নদী পথে বা চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে এরা কাজ করে, মূলত সমুদ্র উপকূলে এদের কাজ ছিল। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল 11 নম্বর সেক্টর, এটা ছিল ময়মনসিংহ টাঙ্গাইল, ময়মনসিংহ টাঙ্গাইল বাদে কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় 11 নম্বর সেক্টর। তো আপনারা লিখবেন যে সেক্টর 11 হচ্ছে ময়মনসিংহ টাঙ্গাইল জেলা নিয়ে। এদের সাবসেক্টর 8টি, আর এদের সেক্টর সদর দপ্তর হচ্ছে আপনার প্রথম ছিল তেলঢালা, পরে 10 অক্টোবর 1971 স্থানান্তরিত হয়। 10 অক্টোবর 1971 সালে স্থানান্তরিত হয় মহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত। 8-এর সাবসেক্টর 60টি, এটার 8 নম্বর সেক্টরের সাবসেক্টর 60টি, সদর দপ্তর হচ্ছে কল্যাণী, ভারত। 9-এর সাবসেক্টর 3টি, এটার সদর দপ্তর হচ্ছে টাকি, বসিরহাট, ভারত। আর 10-এর কোনো সাবসেক্টর ছিল না, আর এটার কোনো সদর দপ্তরও ছিল না। এটা মূলত নৌবাহিনীর যারা কমান্ডার ছিল তারা যেখানে যেখানে থাকতো সেটাই এদের সদর দপ্তর। আচ্ছা, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কমান্ডারের নাম মনে রাখার সহজ উপায়, এখানে একটা ছন্দ ছিল যে জিয়ার, খাস, 10, বানুর, ওজন, শূন্যতা। জিয়ার, খাস, 10, বানুর, ওজন, শূন্যতা। এখানে মূলত আপনার 1 নম্বরে হচ্ছে জিয়া, 2 নম্বরে খাতে হচ্ছে খালেদ মোশাররফ, 3 নম্বরে শতে বোঝাচ্ছে কে এম শফিউল করিম, 4-এ হচ্ছে ধ 10-এর মীর শওকত আলী, সিআর দত্ত, 5-এ হচ্ছে হচ্ছে মীর শওকত আলী, 6 হচ্ছে বাতে হচ্ছে উইং কমান্ডার বাসার 6 নংয়ে, এবং 7 নংয়ে হচ্ছে নূর, মানে যে নূরে হচ্ছে কাজী নুরুজ্জামান 7 নংয়ে। 8-এ হচ্ছে ওসমান চৌধুরী, মানে ওজনের এটা হচ্ছে শর্টকাট, এটা আপনার না হলেও হবে। ওজনের ওসমান চৌধুরী হচ্ছে 8 নং। 9-এ হচ্ছে জন, মানে মেজর জলিল। 10-এ হচ্ছে শূন্য, মানে 10 নম্বরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। 11-তে হচ্ছে মানে শূন্যতার তা হচ্ছে কর্নেল তাহের, 11 নম্বর।
এবার আরও অনেকে ছিল এক এক সেক্টরে, তো মূলত এরা হচ্ছে মেইন। জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা, এটা মনে রাখবেন। জিআর খাস 10 বানুর ওজন শূন্যতা। 1 জিয়া, 2 খা খালেদ মোশারেফ, 3 শ কে এম শফিউল ইসলাম, 4 ধ সিআর দত্ত, 5 শ মীর শওকত আলী, 6 বা উইং কমান্ডার বাশার, 7 নূর কাজী নুরুজ্জামান, 8 ও ওসমান চৌধুরী, 9 জন মেজর জলিল, 10 শূন্য কেউ ছিল না, 11 তা কর্নেল তাহের। এরপর আরেকটু শর্টকাটে আরেকটা কয়েকটা জিনিস লিখে নেবেন, যে চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশের যে মুক্তিবাহিনী ছিল, চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক ছিল মেজর জিয়াউর রহমান। চট্টগ্রাম অঞ্চলটা মূলত অধিনায়ক ছিল মেজর জিয়াউর রহমান। কুমিল্লা অঞ্চলের অধিনায়ক ছিল মেজর খালেদ মোশাররফ। সিলেট অঞ্চলের অধিনায়ক ছিল মেজর কে এম শফিউল্লাহ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিনায়ক ছিল মেজর আবু ওসমান চৌধুরী। লিখবেন অথবা স্ক্রিনশট দিবেন। চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক মেজর জিয়াউর রহমান, কুমিল্লা অঞ্চলের অধিনায়ক মেজর খালেদ মোশাররফ, সিলেট অঞ্চলের অধিনায়ক মেজর কে এম শফিউল্লাহ, দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিনায়ক মেজর আবু ওসমান চৌধুরী। লেখা হলে জানাবেন। আপনারা এখানে মানচিত্রে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কোন অঞ্চলটা কত নম্বর সেক্টরে ছিল, আপনারা একটু দেখতে পাচ্ছেন মানচিত্রে। এখানে ছিল 1 নম্বর, দেখেন এখানে 1 নম্বর সেক্টর দেখা যাচ্ছে। এখানে এই 10 নম্বর ছিল আপনার পানিতে ছিল, এটা মূলত নৌবাহিনীর ঘাঁটি ছিল। এই যে ঢাকার এরিয়াটা ছিল মূলত 2 নম্বর সেক্টরে। মানচিত্রটা আপনারা দেখে নিতে পারেন যে আসলে কোথায় কত নম্বর সেক্টর ছিল। এখন আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল, তারা আসলে কে কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন, তারা একটু মনে রাখার আমরা একটা টেকনিক এখানে ইউজ করেছি। সেটা ছিল আজ হাজারো মোমের নূর জ্বলে। একটা ছন্দ আপনি যদি মনে রাখেন যে আজ হাজারো মোমের, শব্দ ছাড়া পড়া যায় না, পৃথিবীতে শব্দ ছাড়া কেউ পড়ে না। আচ্ছা, বলছিলাম 7 জন বীরশ্রেষ্ঠকে কে কোন সেক্টরে যুদ্ধ করছেন, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে 7 জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন। তো মূলত এখানে আপনার এই সেক্টরটা আমরা যদি একটু সাজায় লিখি, এখানে ছিল 1 4 7 10 2 0 8। এখানে প্রথম পার্টটা দেখেন 1,47,000। এরকম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে একটু মনে রাখে, অথবা এই নাম্বারটা এই যে হাজারো মোমের নূর জ্বলে, এবং এই নাম্বারটা আপনারা মনে রাখবেন 14710 এখানে আজ বলতে আব্দুর রৌফ, সে 1 নম্বর সেক্টরে। আর যদি সরাসরি মুখস্থ করতে পারেন মাশাআল্লাহ তাহলে আরও ভালো, যে আব্দুর রৌফ 1 নং সেক্টরে যুদ্ধ করেছে। হাতে হামিদুর রহমান 4 নং সেক্টরে যুদ্ধ করেছে। জাতে জাহাঙ্গীর সে 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে। রোতে রুহুল আমিন সে 10 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে। মতে মোস্তফা কামাল সে 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে। মতে মতিউর রহমান সে কোনো সেক্টরে যুদ্ধ করেনি, সে মূলত পাকিস্তানে ছিল, পাকিস্তানের বিমান বাহিনীতে সে কর্মরত ছিল। এবং সে কি করে একটা বিমান পাকিস্তান থেকে ছিনিয়ে বাংলাদেশে নিয়ে আসার
চেষ্টা করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই বিমান বিধ্বস্ত হয়ে মারা যায়। এবং নূতে নূর মোহাম্মদ যে 8 নং সেক্টরে যুদ্ধ করেছে। লেখা হলে জানাবেন। বীর মুক্তিযোদ্ধাদের খেতাব। একটু সবাই লিখবেন যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 677 জন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হয়েছে 677 জন। সবাই একটু লিখবেন বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 69 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন, সর্বমোট 677 জন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 677 জন, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 69 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন, সর্বমোট 677 জন। খুব তাড়াতাড়ি লিখবেন অথবা স্ক্রিনশট দিবেন। এরপর লিখবেন বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন হোয়াইল হ্যামার ওয়ার্ডার, হোয়াইল হ্যামার ওয়ার্ডারল্যান্ড। তার ছিল খেতাব ছিল বীর প্রতীক। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক। তার কিন্তু জন্ম ছিল নেদারল্যান্ডের। তার জন্ম নেদারল্যান্ডের, কিন্তু সে সিটিজেন হচ্ছে অস্ট্রেলিয়ার। এবং তার বিদেশি হওয়া সত্ত্বেও সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাব অর্জন করে, এবং তার খেতাব ছিল বীর প্রতীক। তার নাম হচ্ছে হোয়াইল হ্যামার ওয়ার্ডারল্যান্ড। আপনারা লিখছেন কি না? সীমা 68 ছিল, আজ আরও একজন বৃদ্ধি পেয়েছে। আপনারা লিখছেন কিনা আমি বুঝতে পারছি না, আপনাদের কমেন্টস কিন্তু আমি বুঝতে পারি না আপনারা লিখছেন কিনা। এরপর আমাদের লিখবেন 7 জন বীর শ্রেষ্ঠ। এই যে 68 আর চলবে না, 69 জন, 69 জন। এই জন্যই বলছি যারা বই পড়েছেন ঠিক আছে, যারা বই পড়েছেন ঠিক আছে, বীরুত্তম 69 জন। তথ্যের সাথে আপডেট হতে হবে। লেখা শেষ করতে যদি কষ্ট হয় তাহলে আপনারা একটা কাজ করবেন, আপনারা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন হোয়াইল হ্যামার ওয়ার্ডারল্যান্ড। তার পদবি ছিল বীর প্রতীক। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক। তার জন্মস্থান ছিল নেদারল্যান্ডে। এরপর আন্ডারলাইন করবেন 7 জন বীর শ্রেষ্ঠ। 69 রাইট। সবাই স্ক্রিনশট দেন, সবাই 69 স্ক্রিনশট দেন, সবাই স্ক্রিনশট দেন। এর মধ্যে দেখেন এই যে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল, এর ভিতরে 2 জন ছিল ইপিআর এর। এরা 2 জন হচ্ছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব এবং ল্যান্স নায়ক মুন্সি নূর মোহাম্মদ শেখ। এর ভিতরে 2 জন ছিল কোথায়? ইপিআর এ। 2 জন কোথায় ছিল? ইপিআর এ। ইপিআর এ কোন 2 জন ছিল?
ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ ও ল্যান্স নায়ক মুন্সি নূর মোহাম্মদ শেখ। এরপর এদের মধ্যে তিনজন ছিল সেনাবাহিনীর সদস্য। এই তিনজন কে কে? সেনাবাহিনীর সদস্য 1 নম্বরে ছিলেন সিপাহী মোস্তফা কামাল, 2 নম্বরে সিপাহী হামিদুর রহমান, 3 নম্বরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সবাই স্ক্রিনশট মারেন, লিখলে আজকে রাত শেষ হয়ে যাব। এদের মধ্যে একজন ছিলেন নৌবাহিনীর সদস্য, সে হচ্ছে স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। স্কোয়াড্রন লিডার রুহুল আমিন হচ্ছে নৌবাহিনীর সদস্য। এবার এদের মধ্যে একজন ছিল বিমান বাহিনীর সদস্য, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। একজন ছিল বিমান বাহিনীর সদস্য, সে হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। এরপর স্ক্রিনশট দিবেন খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত জি ক্লাস রেকর্ড থাকবে। খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি আর হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম। সেতারা বেগম, ক্যাপ্টেন সেতারা বেগম। দেশের একমাত্র উপজাতি হিসাবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন ইউকে চিং বীর বিক্রম। দেশের একমাত্র উপজাতি হিসাবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন ইউকে চিং বীর বিক্রম। এরপর 1997 সালে সিলেটের মহিলা মুক্তিযোদ্ধা কাকন বিবির সন্ধান পাওয়া যায়, কিন্তু সে কোনো রাষ্ট্রীয় খেতাব পাননি। তাহলে একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা যে কিনা কোনো রাষ্ট্রীয় খেতাব পায় নাই, সে কে? কাকন বিবি। সিলেটের মহিলা মুক্তিযোদ্ধা হিসাবে 1997 সালে কাকন বিবির সন্ধান পাওয়া যায়, কিন্তু সে কোনো রাষ্ট্রীয় খেতাব পাননি। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন শহীদুল ইসলাম বীর প্রতীক। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেন শহীদুল ইসলাম, তার খেতাব ছিল বীর প্রতীক। যুদ্ধকালীন সময় তার বয়স ছিল মাত্র 12 বছর। সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ করেন মোহাম্মদ মোস্তফা কামাল। আমাদের যে 7জন বীরশ্রেষ্ঠ ছিল, এর সর্বপ্রথম মৃত্যুবরণ করেন মোহাম্মদ মোস্তফা কামাল 8 এপ্রিল 1971। সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষে মৃত্যুবরণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর 4 সেপ্টেম্বর 1971। সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষে মৃত্যুবরণ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর 1971। দেখেন, সে কিন্তু আমাদের বিজয়ের মাত্র 2 দিন আগে মৃত্যুবরণ করেন। কিছুক্ষণ আগে আমি বলছিলাম বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান পাকিস্তান বিমান বাহিনীর মাসরুর ঘাঁটি থেকে T-33 জঙ্গি বিমান ছিনিয়ে নিয়ে আসার সময় পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন। তো এখান থেকে আপনার যেটু লিখতে হবে যে বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান কোথায় শহীদ হন বা কোথায় মারা যান? পাকিস্তানে। সে যে বিমানটা বাংলাদেশের জন্য নিয়ে আসতে চাইছিল পাকিস্তান থেকে, সে বিমানটার নাম কি? T-33। সেটা কি বিমান ছিল? জঙ্গি বিমান। পাকিস্তানের কোথায় তার বিমান বিধ্বস্ত হয়? সিন্ধু প্রদেশে তার বিমান বিধ্বস্ত হয়। সাইমন ড্রিং কে? এই সাইমন ড্রিংটা কে? সাইমন ড্রিং হচ্ছে এমন একজন ব্যক্তি, সে হচ্ছে ব্রিটিশ একজন সাংবাদিক। 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক
যিনি সর্বপ্রথম জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি বর্বরতা প্রত্যক্ষ করেন মানে নিজে সরাসরি যুদ্ধের মাঠে থাকেন। দেখেন যে কিভাবে যুদ্ধ বর্বর হত্যাযজ্ঞ চালায়, সেটা দেখেন এবং তিনি সেটা কি বলে তা বহির্বিশ্বের সংবাদ মাধ্যমে সেটা কি করে প্রচার করেন যে কিভাবে হত্যা করা হচ্ছে এদেশের মানুষকে। এটা সর্বপ্রথম সে কি করে জীবনের ঝুঁকি নিয়ে এটা প্রত্যক্ষ করেন এবং সেটা বহির্বিশ্বের সংবাদ মাধ্যমে প্রচার করেন। এই জন্য সাইমন রিং আমাদের মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা যদি বহির্বিশ্বে প্রচার না করতো এটা কিন্তু বাইরের দেশের মানুষ জানতে পেত না। এরপর লিখবেন প্রথম শত্রুমুক্ত জেলা। প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর, 7 ডিসেম্বর 1971। শেষ শত্রুমুক্ত রণাঙ্গন ঢাকার মিরপুর। এটা একদম সর্বশেষ 31শে জানুয়ারি 1972। তাহলে দেন 1972 সাল পর্যন্ত সেখানে কি ছিল? রণাঙ্গন ছিল, যুদ্ধ ছিল, সেখানে শত্রু ছিল। তাহলে সর্বশেষ শত্রু ছিল কোথায়? মিরপুরে ছিল, ঢাকার মিরপুরে। সেটা শত্রুমুক্ত হয় কত তারিখে? 31শে জানুয়ারি 1972, বিজয় দিবসেরও পরে। এরপর 16ই ডিসেম্বর 1971 সালে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। কত সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন? 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন কে কে? বাংলাদেশের পক্ষে যৌথ কমান্ডারের প্রধান জেনারেল জগদীশ সিং অরোরা, পাকিস্তানের পক্ষে জেনারেল এ কে নিয়াজি। সবাই বাসায় এগুলো লিখবেন, রেকর্ড ক্লাস থেকে হোক বা স্ক্রিনশট থেকে হোক। যৌথ কমান্ডারের প্রধান জেনারেল জগদীশ সিং অরোরা যে ছিল বাংলাদেশের পক্ষে, আর পাকিস্তানের পক্ষে ছিল জেনারেল এ কে নিয়াজি। আচ্ছা, বাংলাদেশের স্বীকৃতি প্রদান, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। কেউ বলে ভারত, কেউ বলে ভুটান প্রথম স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদের পরীক্ষায় আইডেন্টিফাই করে লিখতে হবে এটা ভারত দিয়েছে। বা স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভারত, 6 ডিসেম্বর 1971। দ্বিতীয় দেশ ভুটান, 7 ডিসেম্বর 1971। অনেক বইতে দ্বিতীয় দেশ ভুটান 6 ডিসেম্বর লেখা আছে, কিন্তু মূলত হয়তো ভারতকে সাপোর্ট দেওয়ার জন্যই ভুটানকে একটু পিছনে সরিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অনেক বইতে লেখা আছে 7 ডিসেম্বর, আবার অনেক বইতে লেখা আছে 6 ডিসেম্বর ভুটানের ব্যাপারটা। তো মূলত আনঅফিসিয়ালি ভুটানই আগে দিয়েছে, কিন্তু আমরা এখন চাকরির পরীক্ষায় লিখতে হবে ভারত। স্বীকৃতিকারী প্রথম দেশ ভারত, 6 ডিসেম্বর 1971, আর দ্বিতীয় দেশ ভুটান, 7 ডিসেম্বর 1971। এরপর যারা স্বীকৃতি দিয়েছে সব 1972 সালে, 71 সালে মূলত এই দুইটা দেশের স্বীকৃতি। স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ইরাক। প্রথম আরব দেশ ইরাক, 8 জুলাই 1972 সাল। প্রথম অনারব মুসলিম দেশ, আরবের নয় কিন্তু মুসলিম, আরব কান্ট্রি নয় কিন্তু মুসলিম দেশ হিসাবে প্রথম স্বীকৃতি দেয় মালয়েশিয়া। প্রথম আরব দেশ ইরাক, আরবে তো অবশ্যই মুসলিম কান্ট্রি হবে, কিন্তু অন আরব মানে আরব নয়, আরব কান্ট্রি নয় কিন্তু মুসলিম। হ্যাঁ, অনেক বইতে ভুটান আগে, ফারহানা মুস্তফা, কিন্তু ভুটান আগে থাকলে কি হবে? ভারতকেই আগে দিতে হবে। ভারত আমাদের জন্য এত কিছু করলো, তাকে যদি এখান থেকে আমরা পিছায় ফেলি, এটা কেমন দেখায় না? ইলিয়াস হোসেন ভাই, স্বীকৃতিকারী প্রধান দেশ
ভারত হবে, ভারত দিতে হবে। ঝামেলায় পড়ে যাবেন। কোন দেশে আছেন জানেন? প্রথম আফ্রিকার দেশ সেনেগাল, এবং প্রথম ইউরোপের বা সমাজতান্ত্রিক দুইটার একই উত্তর, পোল্যান্ড। ইউরোপের দেশও পোল্যান্ড, এবং সমাজতান্ত্রিক দেশ বলতে সেটাও পোল্যান্ড। এবং প্রথম আপনার আফ্রিকার দেশ সেনেগাল, আমেরিকার দেশ কানাডা, যারা আমাদেরকে স্বীকৃতি প্রদান করে। প্রথম আফ্রিকার দেশ সেনেগাল এবং প্রথম আমেরিকার দেশ হচ্ছে কানাডা, এবং ইউরোপের দেশ হচ্ছে পোল্যান্ড। আর এটাকে আমরা যদি বলি সমাজতান্ত্রিক দেশ, সেটা হচ্ছে পোল্যান্ড। মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জন। ওরা 11 জন মূলত হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটা পরিচালনা করেছেন চাষী নজরুল 1972 সালে। ওরা 11 জন, চাষী নজরুল, যেটা 1972 সালে এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটা নির্মাণ করা হয়। এবার আবার তোরা মানুষ হ, এটা লিখে করেছেন খান আতাউর রহমান, মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটা ছিল 73 সালে। এই যেরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছু আছে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে চলচ্চিত্রগুলো এখানে উল্লেখ করেছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা 11 জন। এটা লিখেছে নির্মাণ করেছে চাষী নজরুল ইসলাম। আবার তোরা মানুষ হ, এটা হচ্ছে খান আতাউর রহমান, এটা 73 সালে। এরকম আরও অনেকগুলো আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য আছে কিছু, প্রামাণ্য চলচ্চিত্র আছে কিছু, মানে একটা দীর্ঘ আর একটা হচ্ছে স্বল্প। মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রামাণ্য চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড। এই স্টপ জেনোসাইড এটা 1971 সালে নির্মাণ করা হয়, এবং এটার পরিচালক ছিল জহির রায়হান। স্টপ জেনোসাইড এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র, মানে শর্ট চলচ্চিত্র যেটা, এটার পরিচালক ছিল জহির রায়হান। এরপর এটা নির্মাণ করা হয় 1971 সালে। এরপর সেকেন্ড যেটা দেওয়া আছে স্টেট ইন বর্ন, এটা মূলত 1971 সালে নির্মাণ করা হয়, আর এর পরিচালক হচ্ছে জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি, জাহান্নাম হতে বিদায়, রাইফেল রেটি আওরাত। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি, যেটা রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। জাহান্নাম হতে বিদায়, যেটার রচয়িতা হচ্ছে শওকত ওসমান। এগুলো কিন্তু আরও আছে, আমরা উল্লেখযোগ্যগুলো এখানে উল্লেখ করেছি, আরও আছে, আপনারা বই ঘেটে দেখে নেবেন। রাইফেল রটি আওরাত, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মূলত আনোয়ার পাশা। রাইফেল রটি আওরাত কি আপনাদের পরীক্ষায় আসতে পারে। রাইফেল রটি আওরাত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, পরীক্ষায় আসতে পারে। রাইফেল রটি আওরাত কে রচয়িতা বা রচয়িতা কে? আনোয়ার পাশা। অথবা পরীক্ষায় আসতে পারে আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? রাইফেল রটি আওরাত। এরপর আসি আমরা জাগ্রত চৌরঙ্গী। এই জাগ্রত চৌরঙ্গী আন্ডারলাইন করবেন। জাগ্রত চৌরঙ্গী হচ্ছে 1973 সালে নির্মিত, মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য। 1973 সালে মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য। এর ভাস্কর হচ্ছে আব্দুর রাজ্জাক, আর এর অবস্থানটা হচ্ছে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর। জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর। খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী কি, এটা ভাস্কর কে?
এটা কোথায় কত সালে নির্মাণ করা হয়? এটা কিসের ভিত্তিতে বা কিসের অনুপ্রেরণা বা কিসের জন্য নির্মাণ করা হয়? জাগ্রত চৌরঙ্গি হচ্ছে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর। মানে জয়দেবপুর চৌরাস্তা এটা স্থাপন করা হচ্ছে। এটা 1973 সালে মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য, যার ভাস্কর হচ্ছে আব্দুর রাজ্জাক। এরপর আরও কয়েকটা উল্লেখযোগ্য ভাস্কর্য আমি এখানে উল্লেখ করেছি। এটার ভিতরে আছে আপনার অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এটা স্থাপিত করা হয়েছে। কলা ভবনের সামনে মুক্তিযুদ্ধের ন্যায় প্রেরণায় নির্মিত প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাস্কর্য, মানে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম ভাস্কর্য হচ্ছে এটা। আর এই ভাস্কর্যের ভাস্কর হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালিদ। এই ভাস্কর্য নির্মাণ নিয়ে অনেক ঘটনা। এই ভাস্কর্যটা একবার নির্মাণ করে আবার বন্ধ হয়ে যায়, আবার অনেক দিন নির্মাণ করতে সময় লাগে। মানে এটা বন্ধ শুরু করেও শেষ হয় না, আবার পরবর্তীতে আবার শুরু করা হয়েছে। ফাইনালি এটা 16 ডিসেম্বর 1979 সালে উদ্বোধন করা হয়। তার মানে এখানে নির্মাণ ডেট অনেকগুলা, এই জন্য এটা আপনাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। অপরাজেয় বাংলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে নির্মিত মুক্তিযুদ্ধের প্রেরণায় বিশ্ববিদ্যালয় কোনো প্রথম ভাস্কর্য, যেটা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম। আচ্ছা, বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 1971 সালের 26শে জুলাই। বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 1971 সালের 26 জুলাই। উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ ও বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশের সমর্থন লাভের উদ্দেশ্যে মুজিবনগর সরকার বাংলাদেশের ডাকটিকিট প্রচলন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এখান থেকে আপনারা নেবেন যে সর্বপ্রথম কোন সরকার ডাকটিকিট প্রকাশ করে? মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার, যারা ভারতে বসে সরকার গঠন করেছিল। এই প্রথম মুজিবনগর সরকারের ডাকটিকিটের যে কি বলে নকশা কে করে? অধ্যাপক শিল্পী বিমান মল্লিক। অধ্যাপক শিল্পী বিমান মল্লিক। শিল্পী বিমান মল্লিক মূলত এই কি করেন? প্রথম 8টি ডাকটিকিটের নকশা করেন। তাহলে বাংলাদেশে মুজিবনগর সরকারের ডাকটিকিট কয়টি ছিল? 8টি ছিল। কয়টি? 8টি। এই 8টি ডাকটিকিটের মূল্য কি কি ছিল? 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা। এই সমমূল্যের ডাকটিকিট প্রথম প্রকাশ করা হয়। এই ছিল আমাদের আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে দ্বিতীয় পার্ট। আচ্ছা, এরপর আপনাদের যাদের সিটের ব্যাপারে বা প্রাইভেট কোর্সের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, কিভাবে সিট পাবেন বা কিভাবে প্রাইভেট ব্যাচে ভর্তি হবেন বা আমাদের সেকেন্ড ব্যাচ কবে শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, এই যাবতীয় যত প্রশ্ন আপনার মনে আছে সেই প্রশ্নের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01644946678। এই নাম্বারে আপনাদের মনের যত প্রশ্ন আসে সেই নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্নের
উত্তর নিয়ে নেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। বিপাশা শাহ, আপনি কোথায় থাকেন? প্রজাপতির ডানা আপনাদের ওইখানে? হ্যাঁ, আমাদের ওইখানে। প্রীতি, সুমনা, স্যার নামগুলো মনে রাখা কঠিন, জীবনটাই তো কঠিন। সীমা অনেক লং ক্লাস করার কারণ হচ্ছে এটা নিয়ে আমরা একবারে শেষ করে দিলাম। মানে এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত ইম্পর্টেন্ট, আমি মনে করি প্রথম পার্টের থেকে সেকেন্ড পার্ট বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো টানা মুখস্থ করে ফেলবেন আপনারা। ওকে, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।